হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু রয়্যাল স্মার্ট এডুকেয়ার। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম স্যার। এর আগে ভার্বের বেসিক টু অ্যাডভান্সের ক্লাসে ফার্স্ট ক্লাস আমরা ডিসকাস করেছি। আমরা শুরু করেছিলাম ভার্বের ক্লাসিফিকেশনস নিয়ে এবং সেখানে ছিল ফাইনাইট নন ফাইনাইট ভার্বের অ্যাপ্লিকেশন। আজকে তোমাদের সেকেন্ড পার্ট করাচ্ছি, শুরু করবো আজকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের অ্যাপ্লিকেশন। একটা জিনিস তোমরা সবাই হয়তো জানো যে ভার্বের অ্যাপ্লিকেশন রাইটিংয়ের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে, সেন্টেন্সে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব ক্ষেত্রেই কিন্তু ভার্বের অ্যাপ্লিকেশন ভীষণই জরুরি। তাই ভার্বের অ্যাপ্লিকেশন যদি তোমাদের কারো ডাউট থেকে থাকে, কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা এই ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে স্কিপ না করে দেখবে। অনেক সময় তোমাদের এই অ্যাপ্লিকেশন করাতে গিয়ে তোমরা যে ভুলগুলো লেখো সেই ভুলগুলো হয়তো আমি প্রথমেই একটা দুটো সেন্টেন্স তোমাদের লিখে দিই। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে দেখবে কখনোই হয়তো এই ভুল সেন্টেন্সটা তুমি দেখলে, দেখার পরে মনে হলো স্যার তো ভুল শেখাচ্ছেন। এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলে ক্লাসগুলো দেখো। স্কিপ করে দেখলে কখনো এই ভুল সেন্টেন্সগুলো তোমরা হয়তো ভাববে যে স্যার ভুল করাচ্ছেন, অথবা তোমরা ভুল কনসেপ্টটা তোমাদের মধ্যেও হয়তো থেকে যাবে। তাই এভাবে স্কিপ করে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলেই দেখো। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, চলো শুরু করছি আজকে ভার্বের বেসিক টু অ্যাডভান্সের সেকেন্ড ক্লাস, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের অ্যাপ্লিকেশন নিয়ে। চলো শুরু করা যাক। ভার্বের ক্লাসিফিকেশনে রয়েছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অ্যাকশন ভার্ব অ্যান্ড স্ট্যাটিক ভার্ব, রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। এই সবকটা ক্লাসিফিকেশন এবং তাদের অ্যাপ্লিকেশন সবকটা নিয়ে আমরা ক্লাসটা করাবো। ক্লাসটা কয়েকটা পার্টে ভাগ করে নিচ্ছি যাতে করে ডিটেইলে ক্লাসটা করা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা দেখো, ভার্বের ক্লাসিফিকেশনে একটু ট্রি চার্টের মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে, আচ্ছা ভার্ব হচ্ছে অ্যাকশন অফ সেন্টেন্স। ফার্স্ট রয়েছে ফাইনাইট ভার্ব আর রয়েছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন ভার্ব, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব। মেইন ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, নেক্সট ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব। বেশ, এবার অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হলো প্রাইমারি অক্সিলিয়ারি, এটা হলো মোডালস। এবার আমরা নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনসগুলোটি দেখে নেব। ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, এন্ড নাম্বার 3 জেরান্ড। পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, 3 perfect participle. What is finite verb? That completes the sense of a sentence. আর non-finite verb বুঝতেই পারছো, that does not complete the sense of a sentence. Finite verb এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে main verb আর একটা হচ্ছে auxiliary verb. Auxiliary verb কে বলা হয় helping verb. Main verb কে হেল্প করে, তার মানে যেখানে auxiliary verb থাকবে তার সঙ্গে অবশ্যই একটি main verb থাকতেই হবে। প্রাইমারি auxiliary রয়েছে তিনটে, be verb, do verb আর রয়েছে have verb। মোডাল অক্সিলিয়ারি রয়েছে টোটাল 13টা। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে এবার দেখব নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে 2 প্লাস v1। তিন ধরনের পার্টিসিপল হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। পাস্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএন, টি ইত্যাদি যুক্ত থাকে। আর একটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড তৈরি হয়। জেরান্ড সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। জেরান্ড সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। আর আমরা জানি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন থাকে, তাই জেরান্ড ভার্বের আগে থাকলে সাবজেক্ট হিসেবে, ভার্বের পরে থাকলে অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে।
তাহলে এটা হলো টোটাল একটা ট্রি চার্টের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে ভার্বের অ্যাপ্লিকেশনে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, নন ফাইনাইট ভার্বের তিনটে স্ট্রাকচার, ইনফিনিটিভ, পার্টিসিপল জেরান্ড, ইনফিনিটিভ 2 + V1, পার্টিসিপল তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, যেটাকে আমরা V4 বলি। পাস্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএনটি ইত্যাদি যোগ করে হয়, এটাকে ভার্বের থার্ড ফর্ম বলা হয়। আর এটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটাকে পারফেক্ট পার্টিসিপল হিসেবে বলা হয়। তো এটা হলো টোটাল স্ট্রাকচারটা। বেশ, এবার আমরা দেখব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের এখানে দেওয়া রয়েছে the verb that contains an object is called transitive verb and a verb that does not contain object is called intransitive verb। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখো অনেকেরই কিন্তু এই ধারণাগুলো ক্লিয়ার নেই। আবারও বলছি, তোমরা পুরো ভিডিওটা ভালো করে ডিটেলে দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু ইনফরমেশন মিস করবে। হি প্লেজ, হি প্লেজ ইন দ্য আফটারনুন, হি প্লেজ ফুটবল ইন দ্য আফটারনুন, একই সেন্টেন্স আমরা আগেও লিখেছিলাম। সি রিচড ইন দ্য ইভিনিং, সি রিচড দ্য স্টেশন ইন দ্য ইভিনিং। সেন্টেন্সগুলো থেকে বলতে হবে কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ। সেন্টেন্সে হি হলো সাবজেক্ট, প্লেজ হলো ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই, তাই তো? তাহলে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটা হি প্লেজ ইন দ্য আফটারনুন, সাবজেক্ট হি, প্লেজ হচ্ছে ভার্ব, ইন দ্য আফটারনুন এটা কি অবজেক্ট? কেউ কেউ হয়তো ভাবছো হ্যাঁ এটা অবজেক্ট হতে পারে, তাহলে ট্রানজিটিভ। আর যারা বুঝতে পারছো না যে এটা অবজেক্ট হবে কি হবে না, তোমাদের জন্য একটু বলে দিই যে সেন্টেন্সের অবজেক্ট আছে কি না সেটা খুব ভালোভাবেই একটা কোয়েশ্চেনের মাধ্যমে তোমরা আইডেন্টিফাই করতে পারো। দেখো, ইফ ইউ আস্ক এ ভার্ব উইথ হু অ্যান্ড হোয়াট, ইউ উইল গেট সাবজেক্ট। যদি ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেটা হলো সাবজেক্ট। and if you ask a verb with what and whom, you will get object। আবার বলছি, দেখো তুমি যদি ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বকে যদি তুমি হোয়াট এন্ড হুম দিয়ে কোয়েশ্চেন করো যে উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো, সাবজেক্টের ক্ষেত্রে হোয়াট রয়েছে, অবজেক্টের ক্ষেত্রে হোয়াট রয়েছে, তাহলে কোনটা সাবজেক্ট হবে কোনটা অবজেক্ট হবে কি করে বুঝবো? মনে রাখবে, এই হু দিয়ে কোয়েশ্চেন করা হবে যদি শুধুমাত্র মানুষ থাকে। অ্যাক্টিভিটি থিংস এর জন্য কিন্তু আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করব। হোয়াট এর জন্য অ্যাক্টিভিটি অথবা থিংস এগুলোর জন্য হোয়াট দিয়ে কোয়েশ্চেন হবে, সেক্ষেত্রে হু হবে না। আর একই রকম ভাবে অবজেক্ট আমরা হোয়াট হচ্ছে এখানে অ্যাক্টিভিটি থিংস এর জন্য, আর হুম হচ্ছে পার্সনের জন্য। তাহলে কি করে বুঝবো? দেখো একটা সেন্টেন্স স্ট্রাকচারে কি থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। অর্থাৎ যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করে ভার্বের আগে ভার্বের আগে এই উত্তরটা পাই তাহলে সেটা সাবজেক্ট হবে, আর হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি ভার্বের পরে এই উত্তরটা পাই তখন সেটা অবজেক্ট হবে। আবার বলছি, তুমি যদি হোয়াট দিয়ে হু দিয়ে প্রশ্ন করলে তো বুঝতেই পারছো ভার্বের আগে থাকবে। হু দিয়ে প্রশ্ন, কে অথবা কারা অথবা কি দিয়ে প্রশ্ন করলে যদি ভার্বের আগে আমরা উত্তরটা পাই, অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা ভার্বের আগে পাই সেটা অবশ্যই সাবজেক্ট হবে, আর ভার্বের পরে যদি উত্তরটা পাই তাহলে এটা অবজেক্ট হবে। হোয়াট দিয়ে কিন্তু দুটো কোয়েশ্চেনই করা যায়, শুধু হু নয়, হু এবং হোয়াট দিয়ে সাবজেক্ট হয়, আর হোয়াট বা হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। কয়েকটা সেন্টেন্স থেকে দেখে নেবো। দেখো, নাম্বার 2, হি প্লেজ ইন দ্য আফটারনুন, কে খেলে? হি প্লেজ। হু প্লেজ। হোয়াট ডাজ হি প্লে, কি খেলে? এর আনসার নিশ্চয়ই ইন দ্য আফটারনুন হবে না। আবার দেখো, হুম ডাজ হি প্লে, কাকে খেলে? এর উত্তরও কিন্তু ইন দ্য আফটারনুন হবে না। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু অবজেক্ট নয়। ভার্বের পরে যা রয়েছে এটা কিন্তু সবসময় অবজেক্ট হবে না। ভার্বের পর অবজেক্ট হতে পারে, নাও হতে পারে। তুমি যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সেটা অবজেক্ট হবে, আর তা না হলে এই পার্টটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট। তাই এখানে এই ভার্বটাও হবে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব।
নাম্বার 3, হি প্লেজ ফুটবল ইন দ্য আফটারনুন। দেখো হি প্লেজ, হু প্লেজ, হি প্লেজ সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্ব। এবারে কোয়েশ্চেন করো, হোয়াট ডাজ হি প্লে, কি খেলে, ফুটবল, এটা অবজেক্ট। কি খেলে, অবজেক্ট পেলাম। দেখো ইন দ্য আফটারনুন, এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা অবজেক্ট পেলাম, তাই প্লে এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে দেখো একই ভার্ব প্রথম দুটো সেন্টেন্সে যেহেতু কোনো অবজেক্ট ছিল না, তাই এটাতে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, আর এই সেন্টেন্সে যেহেতু আমরা অবজেক্ট পেলাম, তাই এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ফোর্থ সেন্টেন্স, সি রিচড, এখানে কোনো অবজেক্ট নেই, সেই জন্য এটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে রয়েছে সি রিচড ইন দ্য ইভিনিং। একই রকম ভাবে প্রশ্ন করো, ইন দ্য ইভিনিং এটা কি অবজেক্ট হতে পারে, কোয়েশ্চেন করবে। দেখো হু রিচড, সি রিচড, হোয়াট ডিড সি রিচ, কোনো আনসার নেই, এটা রিচ হচ্ছে ভার্ব। যদি কোয়েশ্চেন করি হুম ডিড সি রিচ, নো আনসার, so that's why it is complement, it is not an object, so the verb is intransitive verb. কনসেপ্ট ক্লিয়ার হলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ওয়ান, সি রিচড দ্য স্টেশন ইন দ্য ইভিনিং, সি রিচড দ্য স্টেশন, হোয়াট ডিড সি রিচ, কোনো আনসার কি পাচ্ছি, কি পৌঁছেছিল, কাকে পৌঁছেছিল, এখানে কোনো আনসার দেওয়া নেই, সুতরাং এটা হলো কমপ্লিমেন্ট, তাই রিচটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। চলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে এটা ক্লিয়ার করে নেব। নাম্বার 1, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখো এখানে কি আমরা কোয়েশ্চেন করতে পারি হু ইজ ইনজুরিয়াস টু হেলথ, কখনোই বলতে পারি না, আমাকে কোয়েশ্চেন করতে হবে হোয়াট ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে এই ভার্বের আগে রয়েছে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করেছি, কিন্তু এটা সাবজেক্ট হবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা এবার? এটা কিন্তু অবজেক্ট নয়, হোয়াট দিয়ে প্রশ্ন করলে এটা অবজেক্ট নয়। ইনজুরিয়াস টু হেলথ এটা কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়, সো এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। নাম্বার 2, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। রিডিং বুকস, হোয়াট ইজ এ গুড হ্যাবিট, রিডিং বুকস, এটা হলো সাবজেক্ট। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, এখানে ইজটা হলো ফাইনাইট ভার্ব এবং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, হাউ দ্য প্রিজনার এসকেপ ফ্রম জেল ইজ এ মিস্ট্রি। হাউ দ্য প্রিজনার এসকেপ ফ্রম জেল ইজ আ মিস্ট্রি, এখানে ইজটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটারও কোনো অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ এ মিস্ট্রি, দেখো হোয়াট এর কোয়েশ্চেন এটা পুরোটাই, হাউ থেকে পুরোটাই হচ্ছে এটা সাবজেক্ট, হাউ থেকে, হাউ দ্য প্রিজনার এসকেপ ফ্রম জেল এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে শুধুমাত্র একটি নাউন বা প্রোনাউন নয়, এখানে হাউ থেকে পুরোটা নাউনের মতো করেই কাজ করছে। হাউ দ্য প্রিজনার এই ভার্বেরই এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, ইজ এ মিস্ট্রি। পরেরটা দেখো, দ্য এন্ডিভার অফ দ্য ইম্পোভারিশ পিপল ইজ রিয়েলি ইউলোজাইজিং, এটা বি ভার্বেরই পুরোটা সাবজেক্ট। দ্য এন্ডিভার থেকে পিপল পর্যন্ত, দ্য এন্ডিভার অফ দ্য ইম্পোভারিশ পিপল ইজ রিয়েলি ইউলোজাইজিং, এখানে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর ইউলোজাইজিং হচ্ছে মেইন ভার্ব। ইউলোজাইজিং হচ্ছে মেইন ভার্ব, ইউলোজাইজিং মানে হলো প্রেজিং, প্রশংসনীয়, প্রেজিং, প্রেজিং বা এনকোমিয়াম, ম্যাটার অফ এনকোমিয়াম, প্রেজর দিক। তাহলে এখানে পুরোটা হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। নাম্বার 5, এভরি মর্নিং অ্যান্ড আফটারনুন উই টেক এ কাপ অফ টি। এভরি মর্নিং অ্যান্ড আফটারনুন এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়, কমপ্লিমেন্ট। হু টেক এ কাপ অফ টি, উই, সো উই হচ্ছে এখানে সাবজেক্ট, টেক হচ্ছে ভার্ব। কোয়েশ্চেন করো, হোয়াট ডু উই টেক, আমরা কি খাই, এ কাপ অফ টি, দ্যাটস ওয়াই ইট ইজ object, so take here is used as transitive verb, transitive verb, এটা ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো সেন্টেন্সে তোমরা যদি সঠিকভাবে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ঠিকমতো আইডেন্টিফাই করতে পারবে। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নেব। দ্য পুলিশ কট দ্য থিপ রেড হ্যান্ডেড, হু কট দ্য থিপ, পুলিশ, সাবজেক্ট, কট ভার্ব, থিপ অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব।
রেড হ্যান্ডেড কমপ্লিমেন্ট, রেড হ্যান্ডেড এটা একটা ইডিয়াম, হাতে নাতে ধরা। নাম্বার 2, হি অলওয়েজ এয়ার্স হিজ নলেজ, এয়ার এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা কিন্তু নাউন নয়। হি অলওয়েজ এয়ার্স হিজ নলেজ, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব এয়ার, হিজ নলেজ হচ্ছে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, দ্য পেশেন্ট শোড দ্য ডক্টর হিজ টাং, পেশেন্ট সাবজেক্ট, শোড হলো ভার্ব, দ্য ডক্টর অবজেক্ট, হিজ টাং এটাও একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট রয়েছে সেন্টেন্সটিতে। দ্য নার্স গেভ দ্য পেশেন্ট এ ডোজ অফ মেডিসিন, এখানে ওই সেন্টেন্সটিতে নার্স হচ্ছে সাবজেক্ট, গেভ হলো ভার্ব, দ্য পেশেন্টস হচ্ছে অবজেক্ট, এ ডোজ অফ মেডিসিন এটাও একটা অবজেক্ট। সুতরাং এটা হলো ট্রানজিটিভ ভার্ব। পরের দুটো সেন্টেন্স 5 and 6 তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। তোমরা প্রত্যেকেই এই সেন্টেন্সের কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট আমাকে কমেন্ট করে জানাও, এবং এটাও জানাবে যে এই সেন্টেন্সের ভার্বগুলি ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো সেন্টেন্সে ট্রানজিটিভ হয়, আবার সেই ভার্বগুলো কখনো কখনো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে। অর্থাৎ সেই ভার্বগুলোর সঙ্গে যদি অবজেক্ট আমরা ইউজ করি তাহলে সেটা ট্রানজিটিভ হবে, যদি অবজেক্ট না থাকে ইনট্রানজিটিভ হবে। কয়েকটা সেন্টেন্স এখানে একটু দেখে নাও। দেখো, নাম্বার 1, সি স্টুড আন্ডার এ ট্রি, সি স্টুড আন্ডার এ ট্রি, এখানে এই ট্রিটা কি অবজেক্ট হবে? স্টুডটা তো ভার্ব। আন্ডার এ ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়েছিল, কে দাঁড়িয়েছিল? সে। কি দাঁড়িয়েছিল? কাকে দাঁড়িয়েছিল? এখানে কিন্তু কোনো উত্তর নেই। সুতরাং এই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট ওয়ান, নাম্বার 2, she stood the bottle under a tree, she stood the bottle under a tree, এই সেন্টেন্সটিতে stood হচ্ছে ভার্ব, the bottle হচ্ছে অবজেক্ট, under a tree এটা কমপ্লিমেন্ট, উপরেরটাতেও তাই, এটা হবে কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট নয়। bottle হলো অবজেক্ট, she stood the bottle under a tree। একটা জিনিস মনে রাখবে, only transitive verbs are changed into passive form, only transitive verbs are changed into passive। ইনট্রানজিটিভ ভার্বেরও প্যাসিভ ফর্ম হয়, কিন্তু সেটা বিশেষ নিয়মের মাধ্যমে হয়। সাধারণভাবে only transitive verbs are changed into passive, অর্থাৎ তোমরা যদি সঠিকভাবে অবজেক্ট আছে কি না আছে চিনতে পারো, যদি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব চিনতে পারো, তাহলে সঠিকভাবে ভয়েস চেঞ্জও করতে পারো। যেমনি করে ফার্স্ট সেন্টেন্সে তোমরা যদি একটু চেষ্টা করে দেখো, এটা কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না। she stood under a tree was stood under by her, এরকম করা যাবে না, ভুল হবে। কিন্তু she stood the bottle under a tree, এখানে দেখো the bottle was stood by her under a tree, করতে পারি এটা। তার মানে অবজেক্ট থাকলে আমরা কিন্তু এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। আবার দেখো, he walks daily in the morning, এখানে ওয়ার্কসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, এটা হলো কমপ্লিমেন্ট। আবার দেখো, he walks the horses after a race, he walks the horses, এখানে horses হচ্ছে অবজেক্ট, তাই এটি ট্রানজিটিভ ভার্ব হবে ওয়ার্কস। নাম্বার 5, the car stopped suddenly, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই, স্টপড হচ্ছে এখানে ভার্ব, stopped suddenly, ইনট্রানজিটিভ ভার্ব stopped। আবার দেখো, the driver stopped the car suddenly, এখানে stoppedটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কারণ কি এখানে অবজেক্ট রয়েছে। তাহলে বেশ কিছু ভার্বের অবজেক্ট দিয়ে আমরা সেটাকে ট্রানজিটিভ করতেও পারি। এতক্ষণ আমরা দেখলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের অ্যাপ্লিকেশন, অর্থাৎ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্টের অ্যাপ্লিকেশনস ভীষণভাবে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো সেখানে কখনো কখনো সেন্টেন্সে একটার বেশি অবজেক্ট থাকতে পারে, এবং যখন দুটো করে অবজেক্ট থাকে তার অ্যাপ্লিকেশনসগুলো একটু অন্যরকম হয়ে থাকে, তার নামকরণ আলাদা হয়। তো আমরা দেখে নেব এখানে অবজেক্ট সেন্টেন্সে বিভিন্নভাবে কিভাবে ইউজ হয়, এবং এগুলো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট, তাই আইডিয়াগুলো আমরা আরেকবার দেখে নেব। ফার্স্ট সেন্টেন্সে দেখো, গ্র্যান্ডমা টেলস আস অ্যামিউজিং স্টোরিজ, আমরা আগেই বলেছিলাম যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট পাবো। দেখো, গ্র্যান্ডমা টেলস আস অ্যামিউজিং স্টোরিজ,
গ্র্যান্ডমা কি বলেছেন? অ্যামিউজিং স্টোরিজ। কাদের বলেছেন? আমাদের বলেছেন। তার মানে এখানে দুটো করে অবজেক্ট রয়েছে এবং মনে রাখবে যে অ্যানিমেট অবজেক্ট আর ইনঅ্যানিমেট অবজেক্ট রয়েছে এখানে। অ্যানিমেট অবজেক্ট যার প্রাণ রয়েছে, অ্যানিমেট অবজেক্টকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। অ্যানিমেট অবজেক্টকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এখানে আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর অ্যামিউজিং স্টোরিজ ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট কে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। দুটো দিয়েই ভয়েস চেঞ্জ করা যায়। সেন্টেন্সটাকে আমরা দুভাবেও লিখতে পারি। দেখো, তার মানে অ্যানিমেট অবজেক্ট হচ্ছে এখানে আস, এটাই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর অ্যামিউজিং স্টোরিজ এটা হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আবার এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, গ্র্যান্ডমা টেলস অ্যামিউজিং স্টোরিজ টু আস। অর্থাৎ যখন আমরা ডাইরেক্ট অবজেক্টকে প্রথমে ইউজ করব, ইনডাইরেক্ট অবজেক্টের আগে অবশ্যই একটা টু দেব, এবং ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ইউজ করব। ভয়েস চেঞ্জের ক্লাস যখন আমরা ডিটেলসে নিয়ে আসবো, এগুলো নিয়ে অ্যাপ্লিকেশন আবার একবার দেখিয়ে দেবো। তো চলো আরো একটা এক্সাম্পল দেখে নিই। পে হিম 100 রুপিস, পে হিম 100 রুপিস। দেখো, হিমটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যানিমেট অবজেক্ট। 100 রুপিস এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট। এই সেন্টেন্সটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, পে 100 রুপিস টু হিম। দেখো, এখানে যেই না আমরা ডাইরেক্ট অবজেক্টকে আগে লিখলাম, সেক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা প্রিপোজিশন টু ইউজ করলাম। কখনো কখনো এটা ফরও হয়তো হতে পারে, যেখানে যেরকম প্রয়োজন। দেখো, হি প্রমিসড আস এ প্রম্পট রিপ্লাই, হি প্রমিসড আস এ প্রম্পট রিপ্লাই। আস হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, আর প্রম্পট রিপ্লাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হি প্রমিসড এ প্রম্পট রিপ্লাই টু আস, হি প্রমিসড এ প্রম্পট রিপ্লাই, প্রম্পট রিপ্লাই ডাইরেক্ট অবজেক্ট, টু আস এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। একটা ভয়েস চেঞ্জ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেন্টেন্স ইউজ হয়। দেখো, যদি ফার্স্ট সেন্টেন্স দেখি, গ্র্যান্ডমা টেলস আস অ্যামিউজিং স্টোরিজ, আমরা আনসার করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হবে অ্যামিউজিং স্টোরিজ আর টোল্ড, এখানে টু দিতে হবে, টোল্ড টু আস বাই গ্র্যান্ডমা। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম আমরা। আবার অ্যামিউজিং স্টোরিজ এখানে ডাইরেক্ট অবজেক্ট দিয়ে শুরু করলাম। আবার এই সেন্টেন্সটাকে আমরা আস দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ যদি ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে শুরু করি তাহলে হবে উই আর told amusing stories by grandma, by grandma। এটাও কিন্তু প্যাসিভ হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যখন আমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে শুরু করছি তখন ইনডাইরেক্ট অবজেক্টের আগে অবশ্যই একটা টু দিতে হবে, তা না দিলে ভুল হবে। কিন্তু যদি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ শুরু করি তাহলে ডাইরেক্ট অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন লাগবে না। উই আর টোল্ড অ্যামিউজিং স্টোরিজ বাই গ্র্যান্ডমা, দুটো ভয়েস চেঞ্জে কিন্তু ঠিক। আচ্ছা দেখো, শুধু টু নয়, কখনো কখনো সেন্টেন্সে ফর ইউজ হতে পারে। দেখো এই সেন্টেন্সটিতে উইল ইউ মেক মি এ কাপ অফ টি, এই সেন্টেন্সটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, উইল ইউ মেক এ কাপ অফ টি ফর মি। এখানে কিন্তু টু না ইউজে ফর হয়েছে। আবার দেখো, ক্যান ইউ বাই হার এ পেন, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ক্যান ইউ বাই এ পেন ফর হার। তার মানে দুটো করে অবজেক্ট এখানেও রয়েছে। মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ কাপ অফ টি এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ পেন হলো ডাইরেক্ট অবজেক্ট। বেশ, এবার দেখবো আমরা কগনেট অবজেক্ট কাকে বলে। দেখো,
অ্যান অবজেক্ট সিমিলার ইন মিনিং টু এ ভার্ব, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে ভার্ব থেকে যে অবজেক্ট তৈরি হয়েছে সেই অবজেক্টগুলোকে আমরা কগনেট অবজেক্টও বলতে পারি। যেমনি করে দ্য গার্ল স্যাং এ সুইট সং, দেখো সিং ভার্ব থেকেই সং তৈরি হয়েছে, তার মানে সিংটা হচ্ছে ভার্ব, এটা পাস্ট টেন্সে স্যাং, ওই ভার্বেরই অবজেক্ট এটা রয়েছে সং, এটা একটা অবজেক্ট, এইটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। আবার দেখো হি র্যান এ রেস উইথ হিজ ফ্রেন্ডস, র্যান এ রেস, যে ভার্ব র্যান তারই নাউন ফর্ম কিন্তু আবার রেস, অর্থাৎ এই ভার্ব থেকেই এই নাউনটা এই অবজেক্টটা তৈরি হয়েছে, তাই এটাকে কগনেট অবজেক্ট বলা হয়। দ্য বয় ড্রিমড আ হরিবল ড্রিম, এখানে ড্রিম হচ্ছে কগনেট অবজেক্ট। দে অল লাভড এ হার্টি লাভ, দ্য ওল্ড ম্যান লিভড এ ভার্চুয়াস লাইফ, লিভ আর লাইফ যেটা ভার্ব, সেই ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে, তাই এগুলোকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। দ্য সোলজার্স ফট এ গুড ফাইট, মনে রাখবে এক্ষেত্রেও কিন্তু এগুলো সবই ট্রানজিটিভ ভার্ব এবং এগুলোর ভয়েস চেঞ্জ করা যায়, এগুলো দিয়ে ভয়েস চেঞ্জও করাবো যখন ভয়েস চেঞ্জের ক্লাস হবে। শুধু তোমরা এখন আইডিয়াটা রাখো এবং নামগুলো জেনে রাখো যে কগনেট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আরও একটা রয়েছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, হয়তো এটার নাম তোমরা অনেকেই শোনোনি। ফ্যাক্টিটিভ অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অফ এ ভার্ব ইজ কল্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো দে মেড হিম ক্যাপ্টেন, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, মেড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, হিম হলো অবজেক্ট, আবার ক্যাপ্টেনও অবজেক্ট। দেখো কিন্তু মনে রাখতে হবে এই হিম আর ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি, যেই হিম সেই ক্যাপ্টেন, তার মানে এটা এই অবজেক্টেরই কমপ্লিমেন্ট, তাই ক্যাপ্টেনটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ। মনে রাখবে ফ্যাক্টিটিভ অবজেক্টকে কিন্তু আমরা শুরুতে ইউজ করে ভয়েস চেঞ্জ করতে পারবো না। দে মেড হিম ক্যাপ্টেন, অর্থাৎ আমরা এটা ক্যাপ্টেন দিয়ে ভয়েস চেঞ্জ করবো না, করবো আমরা হি দিয়ে শুরু করবো। দেখো হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, এটাকে ভুল করে তোমরা কেউ কখনোই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট করে ফেলো না, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটাও ভুল হবে। আরো একটা এক্সাম্পল দেখে নাও, দ্য জাজ ফাউন্ড হিম গিলটি, দ্য জাজ ফাউন্ড হিম গিলটি, অর্থাৎ হিম আর এই গিলটি একই পার্সন। নেক্সট ওয়ান, সি থট হিম এ লায়ার, শি থট হিম এ লায়ার, যে হিম সেই লায়ার। নাম্বার 4, দে ইলেক্টেড মি প্রেসিডেন্ট, ইলেক্টেড মি, যে মি সেই প্রেসিডেন্ট। হি কল্ড মি এ ফুল, যে মি সেই ফুল, অর্থাৎ এই অবজেক্টেরই কমপ্লিমেন্ট হচ্ছে এগুলো, কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসের আমরা সাবজেক্ট শুরু করব না, তাহলে কিন্তু ভুল হবে। উই নেম দ্য চাইল্ড বীরু, নেম দ্য চাইল্ড, যেই চাইল্ড সে হচ্ছে বীরু, অর্থাৎ এগুলো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ফ্যাক্টিটিভ অবজেক্ট ভয়েস করার ক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে যেটা অবজেক্ট হচ্ছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে যাব, ফ্যাক্টিটিভ অবজেক্টে ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব না। এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে উই নেমড দ্য চাইল্ড বীরু, অর্থাৎ এটা হবে দ্য চাইল্ড ওয়াজ নেমড বীরু বাই আস। কিন্তু কখনোই আমরা শুরু করব না যে বীরু ওয়াজ নেমড দ্য চাইল্ড, এরকম হবে না, করলে কিন্তু ভুল হবে। বেশ, তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। আজকে আমরা এখানে শেষ করব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের এই ক্লাসটা। এরপরে আমরা থার্ড পার্টে যাব, থার্ড পার্টে আমরা শুরু করব অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের অ্যাপ্লিকেশন। সে প্রাইমারি অক্সিলিয়ারি গুলো কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়, ওইগুলো আবার মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, তাই এটা আমরা সেন্টেন্সের অ্যাপ্লিকেশন দিয়ে পরবর্তী ক্লাসে আসছি। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।